তোর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার বাঁচার পথগুলো আরো কঠিন হয়ে গিয়েছিল। কারণ আমি জানতাম তুই আমার না জীবনের প্রতি বিতৃষ্ণা এসেছিল। কিন্তু আমাকে বাঁচতে হতো। আমার বনুর চেয়ে আমি ছাড়া কেউ ছিল না। বলে সমু ঢোক গিলল। এরপর বলে, মায়ের মতো করে তোরা যেন কখনো কেউ হারিয়ে যাস না ইরাবতী। ইরার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, নাক টেনে বলে। ছোট ফুপি অনেক ভালো ছিল, তাই না সৌম্য? সমু ঢোক গিলে মলিন হেসে বলে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আর মা মানুষকে ক্ষমা করার জন্য মুখিয়ে থাকতো। কিছু দূরে আসমানি নয়ন দাঁড়িয়ে ছিল। সৌম্যের বলা কথাগুলো শুনে ভদ্রমহিলা কিছুক্ষণ পর পর শাড়ির আঁচলে চোখ মুছতে থাকে। তার ছোট বোন তো অনেক আগেই হারিয়ে গিয়েছে, অথচ এই ছেলে মেয়ে দুটো কতই না কষ্ট করেছে। এসব ভাবলে আসমানি নয়নের দম বন্ধ লাগে। কষ্টটা তখন কয়েকশো গুণ বেড়ে যায় যখন মনে হয় এই ছেলে মেয়ে দুটোর বিতৃষ্ণায় ঘেরা জীবনটাকে নরক বানাতে তার স্বামী আরো কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল। আসমানি নয়ন আর এখানে দাঁড়ালেন না, দ্রুতবায়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে জানালার পাশে দাঁড়ায়, দু হাতে গ্রিলে রেখে মাথা গ্রিলে ঠেকিয়ে চোখ বুজে নেয়। তাদের খুব সুন্দর একটি পরিবার ছিল। মা মারা যাওয়ার পর বাবা, বড় ভাইজান তাদের তিন বোনকে একটুও মায়ের অভাব বুঝতে দেয়নি। কত সুন্দর পরিবার ছিল তাদের। হঠাৎ একদিন জ্যোৎস্না পালিয়ে গেল, আর সেদিন থেকে তাদের জীবন এলোমেলো হয়ে গেল। বাবা মারা গেল, ভাইজানের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। কতগুলো বছর এভাবে পার হয়ে গেল। হঠাৎ একদিন খোঁজ পেল তার ছোট বোনের এক মেয়ে আছে। সে ছুটে গেল মেয়েটির কাছে, গিয়ে খবর পেল ছোট বোন আরো অনেক বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গিয়েছে। বোনের মেয়েকে ছেলের বউ করে আনলো, ভাবলো এবার হয়তো একটুখানি সুখ মিলবে, কিন্তু হলো না। সেখানেও শান্তি মিলল না। তার ঘরে বসে তার স্বামী ছেলে মেয়ে দুটোকে কতভাবে মারতে চাইলো। তার বোনের ছেলে মেয়ে বাঁচলেও কতগুলো নির্দোষ মানুষ ঝরে গেল। তার ভাই যেন আর রইল না। সবশেষে তার স্বামী নিজেও ওপারে চলে গেল। মাঝে এক বছরে আকাশের বাবা কতবার অসুস্থ হয়েছে, সে কখনো কখনো এগিয়ে গিয়েছে, আবার কখনো এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছে, আবার কখনো চুপচাপ নিজেকে বেঁধে দাঁড়িয়ে থেকেছে। কিন্তু শেষবার অসুস্থ হয়ে একেবারে ওপারে চলে গেল। যদি সে বুঝতো আকাশের বাবা সেদিন মারা যাবে, তবে সে হয়তো আরো আগে ভাগিয়ে এগিয়ে যেত। কিন্তু সে তো বুঝতে দেরি করে ফেলেছে। সে বুঝতে পেরে এগিয়ে গেলে সেই মৃত্যু মানুষগুলোকেই বাকি জবাব দিত। তার স্বামী তাদের মেরেছে, আর সে তার স্বামীকে বারবার বাঁচিয়েছে। এর চেয়ে এটাই ভালো হয়েছে সে না বুঝে দাঁড়িয়েছিল। একটু পর আবারও উঠে দাঁড়াবে ভেবে সে এগোয়নি। ভেবেছিল লোকটা আবারও কখনো তাকে ডাকবে। সে পাশে না বসলেও দূর থেকে একবার তার স্বামীকে দেখবে, একবার সেই ডাক শুনবে। কিন্তু এসব তো অন্যায় হয়ে যাচ্ছিল। এজন্য হয়তো আল্লাহ নিজেই লোকটিকে নিয়ে নিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে আসমানি নলের বন্ধ চোখের পাতা বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে আর শক্ত থাকতে পারে না। কতগুলো আপন মানুষ চোখের সামনে থেকে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আজকাল তার ভীষণ ক্লান্ত লাগে, কেন যেন আর বাঁচতে ইচ্ছে করে না। মনে হয় তার ছেলে মেয়েদের তো গতি হয়েছে, এবার আল্লাহ তাকে ছুটি দিয়ে দিক। সন্ধ্যার পর পর ইরার মা ইরার তিনজন কাজিনকে নিয়ে সমুদ্রে গ্রামে এসেছে। ইরার কাজিন দুজন মেয়ে আর একজন ছেলে, যার নাম ইহাব। সৌম্য আবারও বাজারে যাবে। সে জানতো না ইরার মায়েরা আসবে। হঠাৎ করে এসেছে। বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে উঠানে আসে। পিছু পিছু ইরা আসলে সৌম্য দাঁড়িয়ে গিয়ে বলে, ভেতরে যা। ইরা বলে, কেন? সৌম্য উঠানে বসে সবার দিকে তাকালো। কাউকে নিয়ে তার সমস্যা নয়, কিন্তু ওই ইহাব ছেলেটাকে তার পছন্দ হচ্ছে না। আসার পর থেকে কয়েকশো বার যে ইরার পিছে ঘুরঘুর করেছে, আর ইরাও সায় দিয়েছে। সৌম্য বলতেও পারছে না, সইতেও পারছে না। কিন্তু এখানে ইরা থাকলে ওই ছেলে পারলে ইরার কোলে উঠে বসবে। সৌম্য এবার না পেরে বলে, ইহাব ছেলেটাকে আমার ভালো লাগছে না। তুই ওর থেকে দূরে থাক। আমার রাগ উঠছে। মেহমান বলে অনেকবার কন্ট্রোল করেছি। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায়, হঠাৎ ফিক করে হেসে বলে, আরে ও আমার নিজের ভাইয়ের চেয়েও আপন। তাছাড়া আমি ওর চেয়ে অনেক বড়। তুই কি পাগল? কি সব ভেবে ভেবে বসে আছিস? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে। যা ভাবার ভাবছি, তুই ওর থেকে দূরে থাক। তখনই আসমানি নয়ন এগিয়ে এসে বলে, আব্বা, তুমি এখনো যায় না? সৌম্য মৃদুস্বরে বলে। জি যাচ্ছি। এরপর সৌম্য বাইরের দিকে যায়। আসমানি নয়ন ইরার হাত ধরে ডান দিকে যায়, যেখানে সবাই বসে আছে।
সৌম্য একটু পর পর পিছু ফিরে দেখছে। ইরাকে আবারও ওই ছেলের দিকে যেতে দেখে রাগ হলো। সে বুঝতে পারছে ওরা ভাই বোন ভাবে একে অপরকে, তবুও নিজের তো নয়। সৌম্যর হিসাব আকাশ ও ইরার কাজিন, কিন্তু ইরা আকাশের সাথে কত ডিস্টেন্স রাখে, আর ওই ছেলেটার সাথে 1 ইঞ্চিও ডিস্টেন্স রাখছে না, যেটা সে একদমই নিতে পারছে না। ইরা ঘাড় ঘুরিয়ে সৌম্যের অবস্থা দেখে একটু হাসলো। ভালোই লাগলো সৌম্যের এই কাজ। ওদিকে সৌম্য ঘাড় ঘুরিয়ে ইরা আর ইহাবের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে সামনে আকাশের সাথে ধাক্কা খায়। সৌম্য দ্রুত সামনে ফিরলে আকাশকে দেখলো। আকাশ ভ্রু কুঁচকে বলে। বাড়ি বউ রেখে যেতে ইচ্ছে করছে না? সৌম্য বিরক্ত চোখে তাকায়, কিছু একটা ভেবে বলে। বউ না বনু, বনুর জন্য চিন্তা হচ্ছে। ইরার একটা ছেলে কাজিন এসেছে, ও শুধু বনুর দিকে নজর দিচ্ছে, তাই টেনশন হচ্ছিল আর কি। আকাশ সিরিয়াস হয়ে বলে। সিরিয়াসলি? সৌম্য মনে মনে হেসে উপরে থেকে গম্ভীর গলায় বলে। আমার তো তাই মনে হলো। আকাশ সৌম্যকে পাশ কাটিয়ে দ্রুত উঠানের দিকে এগিয়ে গেল। সৌম্য প্রফুল্ল মনে এগিয়ে গেল বাজারের দিকে। সে তো থাপ্পড় মারতে পারছে না। আকাশ ভাইয়া ছেলেটাকে 2-1টা থাপ্পড় দিলে দিবে, সৌম্যর ভালো ছাড়া খারাপ লাগবে না। আকাশ উঠানে এসে আশেপাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা এখানে আছে কিনা। দেখতে না পেয়ে বুঝলো সন্ধ্যা বাড়ির ভেতরে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহাবের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে। নাম কি তোমার? ইহাব ফোনে মগ্ন ছিল। পাশে কারো কণ্ঠ পেয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশকে সালাম দেয়, অতঃপর তার নাম বলে। আকাশ সালামের উত্তর নেয়। ইহাবের পা থেকে মাথা পর্যন্ত দেখলো আকাশ। এই ছেলে তো তার চেয়ে অনেক ছোট, কিন্তু তার বউয়ের চেয়ে বড় মনে হচ্ছে। অতঃপর ইহাবের উদ্দেশ্যে বলে। ইহাব, তোমাকে আমার সুবিধা লাগছে না। কথাটা শুনে ইহাব থতমত খেয়ে তাকায়। আকাশের দৃষ্টি দেখেই বেচারা দেনামোনা করছিল। এখন আকাশের এই কথায় ছেলেটা 2 হাতে একবার শার্টের কলার টানে তো আরেকবার শার্টের নিচ দিকে টানে, অতঃপর বলে। কেন ভাইয়া? আকাশ একটি চেয়ার টেনে বসে, ডান পা বাঁ পায়ের উপরে তুলে রাখে, ডান হাতে ডান হাঁটু বরাবর সোজা করে রেখে বলে। গার্লফ্রেন্ড আছে? ইহাব ঢোক গিলল। এটা ইরা আপুর বড় কাজিন, তার ব্যাপারে এভাবে খোঁজ নিচ্ছে কেন ভাবতে রেখে মিনমিন করে বলে। নেই ভাইয়া। আকাশ সাথে সাথে বলে। তাহলে তো প্রবলেম। আকাশের কথায় ইহাব চোখ বড় বড় করে তাকায়। গার্লফ্রেন্ড না থাকলে সবাই ভদ্র বলে, আর এদিকে তার গার্লফ্রেন্ড না থাকায় আকাশ এটাকে প্রবলেম বলছে। ইহাব এমন কথা এই প্রথম শুনলো। আকাশ আবারও বলে। তোমার পছন্দের মেয়ে আছে? ইহাব আবারও মিনমিন করে বলে। নেই ভাইয়া। আকাশ চেয়ারে সামান্য গা এলিয়ে দিয়ে বলে। আচ্ছা, দূরে থাকবে। ইহাব ভ্রু কুঁচকে বলে। কার থেকে দূরে থাকবো ভাইয়া? আকাশ রেগে তাকালে ইহাব মাথা চুলকে অবুঝ গলায় বলে। জি ভাইয়া, দূরে থাকবো। প্রায় 1 ঘন্টা পেরিয়েছে। আকাশ উঠানের একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে খুব সিরিয়াস ভাবে। ইরা বাড়ির ভেতরে গিয়েছিল। মাত্র বেরিয়ে এসে দেখলো তার 2জন কাজিন একপাশে দাঁড়িয়ে আছে। ইরা তাদের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে পেছন থেকে ডাকতে গিয়ে থেমে যায় দুজনের কথোপকথনে। একজন বলছে, অপরজন বলে। কথাগুলো শুধু ইরার কানে যায়নি, একটু দূরে দাঁড়ানো আকাশের কানেও গিয়েছে। ইরা আকাশ দুজনেই দুজনকে খেয়াল করতে একে অপরের দিকে তাকায়। দুজনে অস্বস্তিতে পড়ে যায়। যদিও তারা এখন একে অপরকে একদম নিজের ভাই বোন মনে করে, সেখানে এরকম কথা উঠলে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। আবারও ইরার কাজিনের কথা কানে আসে। এতক্ষণ আকাশ ততটা না লাগলেও এবারের কথায় আকাশ রেগে বোম হয়ে যায়। তার সন্ধ্যা মালতীকে নিয়ে উপহাস করার সাহস সে কাউকে দেয়নি, আর এই দুদিনের মেয়েরা এসে তার সন্ধ্যা মালতীকে নিয়ে কথা বলছে। ফোন ডান হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে জ্বলন্ত চোখে তাকায় মেয়েগুলোর দিকে। টেনে যেতে নিলে পেছন থেকে আসমানি নোয়ান আকাশকে টেনে খানিকটা দূরে নিয়ে যায়। তিনি মেয়েগুলোর কথা শুরু থেকে না শুনলেও লাস্ট কথাগুলো শুনেছে, আর বুঝেছে ও আকাশ রেগে গিয়েছে কেন। আকাশ দাঁতে দাঁত চেপে মায়ের উদ্দেশ্যে বলে। মা, আমায় ছাড়ো। আসমানি নোয়ান আকাশকে বোঝানোর স্বরে বলে। রাত হইয়া যাইব তো। হাব্বা, রাগ কমাও। ওরা সৌম্যর বাড়ির মেহমান। এইখানে আইসা অপমানিত হয়ে গেলে সৌম্যর মান যাইব। মাঝে মাঝে পরিস্থিতি বোঝা লাগে আব্বা। আকাশ হঠাৎ চিৎকার করে বলে। বুঝবো না আমি পরিস্থিতি। কেমন সন্ধ্যা মালতীকে নিয়ে বাজে কথা বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এমন বান্ধব আমি নই।
বেয়াদবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবো একদম। আকাশের চিৎকারে উঠানে বসে সবাই আকাশের দিকে তাকায়। ইরার মা এগিয়ে এসে বলে, কি হয়েছে আসমানি? আসমানি নয়ন আকাশের দিকে তাকিয়ে শক্ত করে বলে, আকাশ, ঘরে যাও। আকাশ উঠানে পেতে রাখা একটি চেয়ারে জোরে সোরে লাথি বসায়। চেয়ারটি কয়েক হাত দূরত্বে গিয়ে পড়ে। আকাশের এখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে যেতে বিড়বিড়িয়ে বলে,